সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব লেবুর ভরি ১২০, তারেক সাহেবের আই হ্যাভ আ প্ল্যানটা এখন পরিষ্কার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আওয়ামী লীগ ছাড়া বিএনপি সরকারের আয়ু আর কতদিন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ট্রাম্পের অভিনন্দন নাকি হুমকি, তারেককে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেললেন ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব তারেকের মন্ত্রিসভা কি ভারতের প্রেসক্রিপশনে তৈরি হয়েছে, আতশ কাছে ৩ মন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করল ঢাকা, তারেকের প্রথম বিদেশ সফর কি দিল্লি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এক হালি লেবু ১২০ টাকা। অবাক হচ্ছেন? বিষম খাচ্ছেন? দুটোই হওয়া স্বাভাবিক। সামাজিক মাধ্যমে এখন ট্রেন্ড চলছে, আপনার এলাকায় লেবুর ভরি কত। মানুষ রসিকতা করছে, কিন্তু এই রসিকতার ভেতরে একটা গভীর নিষ্পেষিত ক্লান্তি আছে। যে মানুষটা ইফতারে ১ গ্লাস লেবুর শরবত খেতে চান, তিনি হিসাব করছেন একটা লেবুর দাম দিয়ে আর কি কি কেনা যেত। এখন প্রশ্ন হল, এই পরিস্থিতির জন্য কে দায়ী? বিক্রেতারা বলছেন চাহিদা বেশি, সরবরাহ কম। ৯০ গজানো বিএনপি সরকার সাফাই দিচ্ছে, আগেও হয়েছে এমন, এবারই প্রথম না। আচ্ছা, বুঝলাম না হয় আপনাদের কথা, কিন্তু চাহিদা যে রমজানে বাড়বে সেটা তো আর অজানা কোনো তথ্য না। এটা জানা সত্ত্বেও প্রস্তুতি নেই কেন, সেই প্রশ্নটাই উত্তরিত আপনারা কেউ দিচ্ছেন না। বিএনপির ২০০১ থেকে ২০০৬ সালের শাসনামলে চালের দাম দ্বিগুণ হয়ে গিয়েছিল। ভোজ্য তেলের দাম এতটাই বেড়েছিল যে সাধারণ মানুষের রান্নাঘরে তেলের ব্যবহার কমিয়ে আনতে হয়েছিল। পেঁয়াজ, রসুন, মরিচ সব মিলিয়ে সেই ৫ বছরে বাজারের যে অবস্থা হয়েছিল সেটা কোনো দুর্ঘটনা ছিল না। সেটা ছিল একটা সিস্টেমের ফল, যেখানে ক্ষমতাসীনদের সাথে ব্যবসায়িক সিন্ডিকেটের একটা পারস্পরিক সুবিধার সম্পর্ক ছিল। বাজার নিয়ন্ত্রণে হাত দিলে সেই সম্পর্কে ফাটল ধরে, তাই হাত দেওয়া হয়নি। এখন আবার সেই দলই ক্ষমতায়, আর আবার সেই একই দৃশ্য। তারেক রহমান বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান। সেই প্ল্যান যে কী ছিল সেটা এখন পরিষ্কার। লেবু ১২০ টাকা হালি, বেগুনে আগুন, মুরগি কিনতে গেলে ব্যাংক থেকে লোন নেওয়ার কথা মাথায় আসে। এটাই প্ল্যান। কেউ কেউ বলবেন আগের সরকারও তো ব্যর্থ ছিল। তর্কের খাতিরে ধরলাম আপনাদের সঠিক, কিন্তু একটা দলের ব্যর্থতা আরেকটা দলের ব্যর্থতাকে ঢেকে যে দেয় না, সেটা বোঝেন আপনারা? বিএনপির নিজস্ব একটা রেকর্ড আছে, এবং সেই রেকর্ড অনুযায়ী তারা যতবারই ক্ষমতায় এসেছে বাজারে সাধারণ মানুষের নাভির শ্বাস উঠেছে। এটা কাকতালীয় হলে পরপর কয়েকবার ঘটে না। সমস্যাটা শুধু লেবুর দাম না, সমস্যাটা হলো একটা দলের মানসিকতায়। বাজার নিয়ন্ত্রণ মানে শুধু মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পাঠানো না। বাজার নিয়ন্ত্রণ মানে সিন্ডিকেটের সাথে সম্পর্ক না রাখা। সেই কাজটা যারা কোনোদিন করেনি তারা আজও করছে না, কালও করবে না। মানুষ তাই এখন ঠাট্টা মশকরা করছে লেবুর ভরি নিয়ে, কারণ কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেলে মানুষ হাসতে শেখে। দুঃখের হাসি। এদিকে নতুন সরকারের আয়ু কতদিন? আওয়ামী লীগকে আবার জাতীয় রাজনীতিতে কবে দেখা যাবে? ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গিয়েছে। এই নির্বাচনে একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে দেশের একটি জনগোষ্ঠীকে বাইরে রেখে এই নির্বাচন হয়েছে। এই যাত্রা কি গণতন্ত্রের জয়, নাকি এক অনিশ্চিত ভবিষ্যতের শুরু? কেন এই সরকারের পথ চলা কঠিন হতে পারে? ইতিহাসের চাকা যেন অদ্ভুতভাবে ঘুরে দাঁড়িয়েছে। ২৪ সালের শুরুতে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া নির্বাচন একাধিক প্রশ্নের জন্ম দেয়। অভিযোগ, এই নির্বাচন হয়েছে একপেশে, বিরোধীরা অংশ নেয়নি। সেই সরকারের মেয়াদ ছিল মাত্র ৮ মাস। বর্তমান প্রেক্ষাপট কি তার চেয়েও জটিল? বিশ্লেষকেরা বলছেন ২০২৪-এ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেনি। বিরোধীরা নির্বাচন বয়কট করেছিল। তারা তাদের দাবিতে অটল থেকে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা লাগাতার বলে গিয়েছে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে ইচ্ছুক, তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। বলা হচ্ছে জামাতের ষড়যন্ত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এর অর্থ দেশের একটি বিশাল জনগোষ্ঠীর ম্যান্ডেট বা জনমতকে উপেক্ষা করে
বিএনপি সরকার গঠন করা হয়েছে। একটি দেশের অর্ধেক মানুষকে উপেক্ষা করে সরকার গঠন করা হয়, তখন সেই সরকারের স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়ে যায়। সেই সরকারের নৈতিক ভিত্তি কতটা থাকে, প্রশ্ন সেখানেই। লক্ষ্য করলে দেখা যাবে, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ চালিয়েছে একটি অন্তর্বর্তী সরকার। মানুষ আশা করেছিল পরিবর্তন, কিন্তু বাস্তব চিত্র বলছে মানুষের আশা পূরণ তো হয়নি, বাংলাদেশ কার্যত অতল গহ্বরে চলে গিয়েছে। মানুষ যখন তুলনা করতে শুরু করল, তখন দেখা গেল আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় সামাজিক অস্থিরতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেল। জানমালের নিরাপত্তা এবং অর্থনৈতিক সূচকের অস্বাভাবিক হারে পতন ঘটল। সব ক্ষেত্রে ইউনূস সরকারের পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ। ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে। আর ঠিক এই জায়গাতেই ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। ক্ষমতা ছাড়ার সময় আওয়ামী লীগ যে অজনপ্রিয়তার তুঙ্গে ছিল, গত ১.৫ বছরে তাদের সেই জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে। মানুষের মুখে মুখে আজ একটাই কথা, আগের সরকারই ভালো ছিল। এমনকি বিভিন্ন গোপন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ভূমিধস বিজয় পেত। এই আশঙ্কা থেকেই কি নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয়নি? জনমনে এই সন্দেহ এখন বিষবাষ্পের মতো ছড়িয়ে পড়েছে। এখন প্রশ্ন হল, নবগঠিত বিএনপি সরকার তাদের মেয়াদ পূর্ণ করতে পারবে? এক কথায় এটা তাদের জন্য সীমাহীন এক কঠিন পরীক্ষা। কিন্তু কেন? বিএনপিকে শুধু সরকার চালালে হবে না, তাদের লড়তে আওয়ামী লীগ আমলে হওয়া উন্নয়ন এবং স্থিতিশীল ভাবমূর্তির সঙ্গে। আওয়ামী লীগ আমলে হওয়া কিছু দুঃশাসনের ঘটনা বাদ দিলে অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার যে মাপকাঠি তারা তৈরি করে গিয়েছে, সেই মাপকাঠির চেয়ে আরও ভালো করে কিছু দেখাতে হবে। যদি কয়েক মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে, যদি দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটে, তবে সাধারণ মানুষ রাজপথে নেমে বলতে শুরু করবে, আওয়ামী লীগকে ফেরাও। একটি নিষিদ্ধ দল যখন মানুষের আবেগে জায়গা করে নিলে, সেটা যে কোনো সরকারের কাছে হুমকি স্বরূপ। এদিকে চিঠি এসেছে সুদূর মার্কিন মুলুক থেকে। প্রেরক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর প্রাপক বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার 18 ফেব্রুয়ারি পাঠানো শুভেচ্ছা বার্তা সম্বলিত এক চিঠিতে তিনি তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং তার সাফল্য কামনা করেন। বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে, এমন প্রত্যাশার কথাও চিঠিতে উল্লেখ করা হয়। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিসমূহ সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। আমেরিকায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে গত 1 বছরে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্র বারবার আবর্তিত হয়েছে ট্রাম্পের বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে। ট্রাম্প বহুবার বুঝিয়ে দিয়েছেন, বাণিজ্যের বিষয়ে তিনি কাউকে ছেড়ে কথা বলেন না। এমনকি আমেরিকার বহু বাণিজ্য সঙ্গীর উপরে শুল্ক কোপও বসিয়েছেন তিনি। এই অবস্থায় তারিককে অভিনন্দন বার্তা দেওয়ার পাশাপাশি বাণিজ্যের কথাও বুঝিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট। তারিককে পাঠানো চিঠিতে তিনি লেখেন, আশা করি পারস্পরিক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বাস্তবায়ন করে আপনি আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের অসাধারণ গতি বজায় রাখতে আমাকে সাহায্য করবেন। এর ফলে দুদেশেরই কৃষক এবং শ্রমিকদের উপকার হবে। আমেরিকার সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তির কথাও স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প চিঠিতে লিখেছেন, আমি আশা করি রুটিন প্রতিরক্ষা চুক্তিগুলি সম্পন্ন করতে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং পদক্ষেপ করবেন। এর ফলে আপনার দেশের সেনাবাহিনী আমেরিকার তৈরি বিশ্বসেরা এবং উন্নত মানের সরঞ্জাম ব্যবহার করতে পারবে। উল্লেখ্য, চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও জানানো হয়। প্রশ্ন উঠছে, এই চিঠি বাংলাদেশ কি হিসেবে দেখবে? হুমকি না হুঁশিয়ারি? আনন্দের না উদ্বেগের? ইউনূস সরকার বিদায় নেওয়ার আগে 7 তাড়াতাড়ি যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি একটি বাণিজ্য চুক্তি করে। চুক্তির ভেতরে কি লেখা হয়েছে, চুক্তির শর্ত কি, তারা আমাদের থেকে কত শতাংশ শুল্ক নেবে, বাংলাদেশের কোন কোন পণ্য আমেরিকার বাজারে বিক্রি করার ছাড়পত্র পাওয়া যাবে, অথবা তাদের থেকে বাংলাদেশ কি কি কিনতে পারে,
ক্রয়মূল্য বা বিক্রয়মূল্য কী হবে সে বিষয়ে সবকিছুই অজ্ঞাত। এই চুক্তি বাংলাদেশকে কোথায় নিয়ে ফেলতে পারে তা নিয়ে ইতিমধ্যে আশঙ্কা দেখা দিয়েছে। চিঠির কিছু ভাষা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আশা করেন তারেক মেয়াদ পূর্ণ করতে পারবেন। পদ্মা পারে ট্রাম্পের এই মেয়াদ পূরণের আশা নিয়ে শুরু হয়েছে জলঘোলা। প্রশ্ন ঘুরছে, হাসিনার ক্ষেত্রে আমেরিকা যে কীর্তি করেছিল তারেকের ক্ষেত্রেও কি তারা তার পুনরাবৃত্তি ঘটাবে? চিঠিতে উল্লেখ করা হয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠার বিষয়টিও। এই অঞ্চলটিতে নজর আমেরিকার অনেক দিন ধরেই। এর উদ্দেশ্য এটা নয় তো টেকনাফ সেন্ট মার্টিনে মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করা, কারণ এই অঞ্চলে চীন ও ভারতের প্রভাব প্রবলভাবে দৃশ্যমান। চিঠিতে বলা হয়েছে, মেয়াদ শুরুর এই সময় আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে আপনি আমাকে সাহায্য করবেন। এই চুক্তি আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য কল্যাণকর। এর অর্থ ইউনূসের আমলে হওয়া চুক্তিকে বাস্তবায়নের উপর জোর দিতে চাইছেন। এদিকে বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি ছিলেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। যদিও সে সময় খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। বিএনপির নেতারাও সে সময় এই অভিযোগ তুলেছিলেন। তাদের দাবি ছিল খলিলুর 2 যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করেন, সে কারণে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। এমনকি অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার কয়েকদিন আগে ওই সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা তাদের সম্পদের যে হিসাব প্রকাশ করেছেন তাতে দেখা যায় খলিলুর রহমানের সম্পদের বেশিরভাগই বিদেশে। তাহলে কেন খলিলুরকে মন্ত্রিসভায় ঠাঁই দিলেন তারেক রহমান? এর মধ্যে কেউ কেউ দাবি করছেন নাগরিকত্ব না নিয়ে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নিয়েছেন, আর তার মাধ্যমেই খলিলুর যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। উল্লেখ্য, গ্রিন কার্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিভিন্ন আয়ের স্তরের অভিবাসীদের সে দেশে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি দেয়। বিএনপি তাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়ায় নানা প্রশ্ন উঠছে। যদিও তার দাবি, আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকেই গুরুদায়িত্ব দিয়েছেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই আমির খসরু দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে সম্পর্কে রয়েছেন। এমনকি তিনি ঘন ঘন ভারতে আসেন, এমনকি কিছু নামী ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক আয়োজিত ইন্টারঅ্যাক্টিভ সেশনে যোগ দিতে দেখা যায় তাকে। এর আগে 2018 সালের জুন মাসে তিনি 3 সদস্যের প্রতিনিধি দল নিয়ে ভারত সফর করেছিলেন। আবার কয়েক মাস আগেই আমির খসরুর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল ওই শীর্ষ বিএনপি নেতা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলছেন। বাংলাদেশের রাজনৈতিক মহলের অনেকেরই দাবি, ভারতের সঙ্গে বিএনপির সেতুবন্ধনের সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন এই আমির খসরু। তাকেই দেওয়া হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব। বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণের কেন্দ্রবিন্দু হল অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, যদিও আমির খসরু এই বিষয়ে একজন বিশেষজ্ঞ বলেই জানা যায়। এরপরেই আসছে সালাহুদ্দিন আহমেদের নাম। তিনি কয়েকদিন আগেই শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে একটা দাবি করেছিলেন, কিন্তু দিন দুয়েকের মধ্যেই 180 ডিগ্রি ঘুরে তিনি পাল্টা দাবি করেন। এই সালাহুদ্দিন আহমেদকে 2015 সালের 10 মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তাকে উঠিয়ে নিয়ে যায় বলে বিএনপি অভিযোগ করেছিল সে সময়। কিন্তু 2 মাস পর ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে সালাহুদ্দিনকে পাওয়া যায়। তারপর থেকে দীর্ঘ 9 বছর তিনি ভারতের শিলংয়ে ছিলেন। এরপর বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 11 আগস্ট তিনি দেশে ফেরেন। তারপর বিগত 1.5 বছরে তিনি বিএনপির অন্যতম শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালনের পর তারেক রহমানের মন্ত্রিসভায় সালাহুদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। তার হাতেই এখন বাংলাদেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার গুরুদায়িত্ব। এদিকে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপড়নের আবহে বড় পদক্ষেপ নিল বাংলাদেশের নতুন সরকার। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের জন্য পুনরায় সব ধরনের ভিসা পরিষেবা চালু করেছে। প্রায় 2 মাস ধরে এই পরিষেবা স্থগিত ছিল। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার মাত্র 3 দিনের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইতিবাচক ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। এর আগে 2 দেশের সম্পর্কের অবনতির জেরে গত ডিসেম্বরে কনসুলার ও ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছিল। ভারতবিরোধী ছাত্রনেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তার মৃত্যুর প্রতিবাদে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ হয়, যেখানে ভারতবিরোধী স্লোগান ওঠে এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনাও ঘটে। ফলে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছায়। তবে ঢাকায় নেতৃত্ব পরিবর্তনের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে।
সূত্রের খবর, ব্যবসা ও কর্মসংস্থান সংক্রান্ত ভিসা আগেই চালু ছিল, কিন্তু এখন চিকিৎসা, পর্যটন সহ সমস্ত বিভাগেই ভিসা পরিষেবা পুনরায় স্বাভাবিক করা হয়েছে। অন্যদিকে ভারতও বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা সম্পূর্ণভাবে চালু করার পথে এগোচ্ছে। সিলেটে ভারতের এক সিনিয়র কনসুলার কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই পর্যটন সহ অন্যান্য সব ধরনের ভিসা পরিষেবা চালু হবে। এই পদক্ষেপগুলিকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রাথমিক সংকেত হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি লোকসভা স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং মোদীর আমন্ত্রণপত্র তুলে দেন। এখন দেখার, প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে দিল্লিকেই বেছে নেন কিনা। অতীতে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীরা প্রথম বিদেশ সফরে ভারত সফরের রীতি অনুসরণ করেছেন। যদিও গত বছর মোহাম্মদ ইউনুস প্রথম সফরে চীন যাওয়ায় সেই প্রথা ভেঙেছিল, যা নয়াদিল্লিতে অসন্তোষের কারণ হয়েছিল।